ओए था कोई दिसता जहांगीर तो क्या प्यारियां पीछा चोते यार बहुत ही कसमें जिंदगी আপনি দেবাশিস ভট্টাচার্য, আপনি আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ান। সেখানে দাঁড়িয়ে স্যার আপনি কাশ্মীর ঘুরতে গেছিলেন, একদম আপনিই বোধহয় একদম পহেলগাঁও যেখানে ঘটনাটা ঘটছে, বৈশালন ভ্যালি, ঠিক সেখানেই আপনি ছিলেন স্যার। সেই সময়ের অভিজ্ঞতা জানি আপনি ট্রমাটাইজ, আপনার পরিবার ছিল, একটু বলবেন স্যার ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে? বরাত জুড়ে বেঁচেছি এটাই বলা যায়। প্রথমে খুব বুঝতে পারিনি কি হচ্ছিল, এবং আমাকে একজন বলছিলেন, লোকাল লোক যিনি ফটোগ্রাফার, তিনি বলছিলেন যে এখানে মাঝে মাঝে বাঁদর টাদর নেমে আসে পাহাড় থেকে, পর্যটকদের ডিস্টার্ব করে, তো এই জন্য অনেক সময় ব্ল্যাঙ্ক ফায়ার করে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে, এরকম কিছু হতে পারে। স্থানীয় লোকে এই কথাটা আমাকে বলছিলেন, কিন্তু মিনিট দুয়েকের মধ্যে গুলি দু তিনটাই শুনি। একটা সময় আমার ছেলে নোটিশ করে, ও আমার থেকে মানে কয়েক ফুট দূরে ছিল, এবং তার মুখটা যেদিকে ছিল আমি ওইদিকে ছিলাম না। সে নোটিস করে যে একজন গানম্যান, দুজন প্রবাবলি একটা কাপল, তারা হাঁটছিলেন, একজনকে গুলি করে দিল। ও তো ভদ্রলোক লুটিয়ে পড়লেন। তো এটা দেখে, এবং এই এক মিনিটের মধ্যেই, মিনিট খানেকের মধ্যেই সারা চত্বর জুড়ে গোটা 15-20টা গুলির আওয়াজ শুনলাম। তখন আমরা সবাই খুব জনকনল সন্তুষ্ট হয়ে খুব তাড়াতাড়ি কোথায় শেল্টার নেব দেখতে গিয়ে কাছেই একটা লম্বা গাছ ছিল, গাছের তলায় আমরা সবাই গিয়ে শুয়ে পড়লাম। আশেপাশে থেকে চট করে ওই মিনিটের মধ্যেই ধরুন 15-20 জন, 15 জন তো হবেই, শুয়ে পড়েছিল। আমরাও শুয়ে পড়েছি, আমার স্ত্রী, আমার ছেলে, আমি শুয়ে পড়েছি। একজন দাঁড়িয়েছিলাম, তখনও শুয়ে পড়েননি। তার ফ্যামিলির অন্যরা, বাচ্চারা শুয়ে পড়েছে, স্ত্রী শুয়ে পড়েছেন, তিনি দাঁড়িয়েছিলেন আমাদের মাঝখানেই, মানে শোবেন, হয়তো জায়গা পাচ্ছিলেন নাকি আমি ঠিক বলতে পারবো না। এটা তো এত ওই মুহূর্তটাকে মেমোরাইজ করা সম্ভব নয়, কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। তখন গানম্যান আসে আমাদের পাশে, আমরা বুঝতে পারি গানম্যান আমাদের পাশে এসছে। মানে জঙ্গি একদম আপনার সামনে চলে এলো? হ্যাঁ, ধরুন 4-5 ফিট এইরকম কাছে এসে ওই দাঁড়িয়ে থাকা লোকটাকে কিছু বলল। ভদ্রলোককে কিছু একটা বলেছে, যেটা আমি বুঝতে পারিনি, একটা সাউন্ড হয়েছে ওই মুখ থেকে। তারপরে সঙ্গে সঙ্গেই গুলি করায় ভদ্রলোক, আমি যেখানে শুয়েছিলাম মাটিতে, ঠিক আমার মাথাটা পাশেই ওই মানে ডেড বডির পাটা এসে পড়ে। তো এই রকম একটা অদ্ভুত সিচুয়েশন। তখন লোকটি অনবরত আমরা যে 15 জনের মতো শুয়েছিলাম, আমাদের চারপাশে 3-4টা পাক দেয়, কোনো সাউন্ড নেই, মুখে কটকট করে তাকাচ্ছে। এবং এইখানে যারা ছিল সবাই যেটা করছিল, আমরাও সেটা করছিলাম। সবাই দেখলাম ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমিও দেখা দেখি লা ইলাহা, আমরা সবাই এখানে এটাই চান্ট করছিলাম। এর মধ্যে কেউ কোনো নির্দেশ দেয়নি আমাদের এরকম বলবার জন্য, আউট অফ ধরুন ভয়, ত্রাস, আশেপাশের লোকজন করছে বলে দেখা দেখি আমিও শুরু করে দিয়েছি। দিস ওয়াজ দ্য স্টোরি। তারপরে লোকটি ঘুরে এসে একবার আমাকে, এটা আমি দেখিনি, কিন্তু আমার ছেলে নোটিস করেছে যে আমার দিকে বন্দুকটা তাক করেছে এবং আমাকে অ্যাড্রেস করে বলছে, ক্যা বল রহে হো। আমার তো গলার স্বর তখন প্রায় বসে যাচ্ছিল, তবুও ওই লা ইলাহাই বলছিলাম আর কি। তো লোকটা একটু সময় আমার দিকে বন্দুক তাক করে আমার দিকে তাকিয়ে তারপর আবার সরে গেছে। ধীরে ধীরে আরো একবার দু একবার আমাদের পাক দিয়ে এগিয়ে গেছে অন্যদিকে। প্রায় 20 মিটারের মতো দূরত্ব যখন হয়েছে, আমরা দেখেছি শুয়ে শুয়ে, তখন উঠে আমরা যেদিকে পারি পেছনের দিকে, কারণ আমরা ছিলাম একদম ওই এরিনাটার পেছনের দেয়ালের পাশে। তো আমরা পেছনের দেয়ালের ওখানে একটা বড় ফেন্সিং ছিল, 10 ফুটের মতো উঁচু হবে, কোনোভাবে এটা আমরা টপকে পেরিয়ে যাই। গিয়ে আমরা পাহাড় ক্লাইম্ব করা শুরু করি। যখন পাহাড়ে উঠছেন তখনও তো বুঝতে পারছেন না যে সামনে মৃত্যু আছে না বেঁচে থাকবো, মানে ভয়ে এগোচ্ছেন। তখন ত্রাসটা একটা হচ্ছে, ওই জায়গাতে চোখের সামনে আর জঙ্গিকে দেখছি না, কিন্তু আশেপাশে কোনো গাছের আড়ালে লুকিয়ে আছে কিনা
আমাদের টার্গেট করছে কিনা জানি না, কিন্তু আমরা প্রাণপণে তখন বেরিয়ে পড়ছিলাম। তার মধ্যে একটি ফ্যামিলির অন্য পুরুষেরা কোথাও হারিয়ে গেছে। এক মা আর মেয়ে, ছত্তিশগড়ের, মার বয়স হবে 35, মেয়ে 5-6 বছর মতো হবে। এই দুজন আমাদের সঙ্গে বললেন যে আমাদের নিয়ে যান, आप হেল্প कीजिए। তো আমি বাচ্চাটাকে খুলে নিয়ে আমরা এই চলতে থাকলাম আর কি। তো মাঝে মাঝে স্যার, যতক্ষণ আপনি বৈশারণ ভ্যালিতে ছিলেন, শুয়েছিলেন, এই মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন আপনি দেখছেন মানে কতজন, মানে সব একের পর এক গুলি চলছে, মানে একের পর এক মৃত্যু হচ্ছে সামনে। আমি, আমার ছেলে বা আমার স্ত্রী মিলে আমরা 4 জনকে লুটিয়ে পড়তে দেখেছি। একজনের তো একেবারে আমার মানে শরীর টাচ করেই পড়েছেন উনি। বাকি আরো 3 জনকে ধরুন আমার থেকে 30 মিটারের ডায়ামিটারের মধ্যে আরো 3 জনকে লুটিয়ে পড়তে দেখেছি আমরা ঘটনাচক্রে। এই ঘটনাটা তো 8 ঘন্টা ধরে চলেছে, আমরা তো 10 মিনিটের মাথায় ধরুন বেরিয়ে এসেছি। হ্যাঁ, 10 থেকে 15 মিনিটের মাথায় আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি। কিন্তু তারপর আমরা যখন পাহাড়ে চড়ছিলাম তখনও কিন্তু গুলির আওয়াজ পেয়েছি। যাই হোক, একটা গ্রামে গিয়ে এক সময় পৌঁছেই, তখন আমার মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় এবং আমার ড্রাইভার আমাকে অনবরত ফোন করছিল। ড্রাইভার ফোন করে এবং আমি একজন কাশ্মীরি মহিলার হেল্প নিই, ওনাকে বলি যে আপনি আমার ড্রাইভারকে বলে দিন আমরা কোন জায়গায় আছি। তো উনি কাশ্মীরি ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে আমরা আমাদের লোকেশনটা কোন জায়গায়, এবং তারপর আমাদের উনি হেল্প করে বলেছেন যে আপনারা এই রাস্তায় নেমে যান। আমরা ঘোড়ার যে পায়ের চিহ্ন, খুদের চিহ্ন, এটা দেখে দেখে আমরা একটা ঝর্ণার পাশ দিয়ে প্রথমে অনেকটা উঠে তারপর গ্রামে পৌঁছে সেখান থেকে আবার উল্টো দিকে অনেকটা নেমে একটা সময় আমরা যে ঘোড়াগুলোকে নিয়েছিলাম সেই ঘোড়সওয়ারদের শহীদদের আমরা আবার পাই, তারা আমাদের খুঁজে আবার এই পথে উঠে আসছিল। তো সেখান থেকে ওরা আমাদের রেস্কিউ করে। তারপর তো আমরা এটা স্যার আপনি একটা অসাধারণ বিষয় বললেন, যেখানে সারাদিন ব্যাপী ধর্ম নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে লোকাল কাশ্মীরিরা আপনাদের খোঁজে আপনাদের সাহায্য করার জন্য এগোচ্ছেন, এক ভদ্র মহিলা আপনাদের সাহায্য করছেন, তো অসাধারণ বলছেন স্যার। হ্যাঁ, আমাদের ড্রাইভার আসছিল, মানে ও চোখে জল এসে গেছে। এমনকি যে 2জন ঘোড়সওয়ার ছিল তারাও বারবার মানে আফসোস করছিল এবং দুঃখ করছিল যে যারা পর্যটক তারা আমাদের ভগবান, তাদের উপর কোনোদিন আক্রমণ হয়নি, এই শান্তির পেহেলগামে এরকম হলো, আমাদের যদি মেরে ফেলতো, মানে ওরাও খুব বিচলিত। এবং তো আমাকে তো বললো যে 2জন ঘোড়সওয়ার মারাও গেছে। হ্যাঁ, একজন মারা গিয়েছে, তিনি সাহায্য করছিলেন। স্যার বলছি সেই মুভমেন্টের কথা, আর আমরা একদম শেষ প্রশ্ন স্যার, আপনি যখন বৈশারণ ভ্যালিতে গেলেন আপনি পরিবার নিয়ে, তো নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। নিরাপত্তা কি সত্যি, যেমন সোনমার্গ অন্য জায়গায় প্রচুর সেনাবাহিনী থাকে সামনাসামনি, অমরনাথ যাত্রা ওই এলাকা থেকে শুরু হয়, আপনি কি কোনো নিরাপত্তার কোনো রকম খামতি বা কিছু, মানে কম সেনাবাহিনী দেখেছিলেন ওই সময় দাঁড়িয়ে, মানে নিরাপত্তাটা ঠিক কেমন ছিল? আমরা ওখানে গিয়ে পেহেলগাঁওয়ে যেখানে সমস্ত টুরিস্টরা জমা হয়, গাড়িগুলো থাকে এবং প্রচুর ঘোড়া থাকে, এই জায়গাতে আমরা তো খুব বেশি সময় ছিলাম না, গিয়েই ঘোড়ার সঙ্গে ধরুন বার্গেন করে একটা রেট ফিক্স করে আমরা ঘোড়ায় চড়ে উঠে গেছি। কিন্তু আমাদের চোখে পড়েনি কোনো নিরাপত্তারক্ষী, মিলিটারি হোক বা অন্য কিছু, আমাদের চোখে, বা লোকাল পুলিশ আমাদের চোখে পড়েনি। থাকলেও সেখানে ভিড় যদি থাকেও, মানে ওই রকম ব্যাপক সংখ্যায় ছিলেন না যে চোখে পড়ার মতো। আবার ওই 10টা মিনিট ধরে যে ট্রমাটা চলছে সেই সময়কালেও আপনি দেখতে পাচ্ছেন না? না 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 না, তখন কোনো পুলিশের তরফ থেকে কোনো কাউন্টার স্টেপ আমরা দেখিনি। প্রায় 2 ঘন্টা পাহাড়ের মধ্যে থেকে তারপর যখন আমরা নামছিলাম, একেবারে প্রায় নিচে যখন নেমে এসছি, তখন একটা আর্মি হেলিকপ্টার উপরে উঠছে দেখলাম। আপনি বোধহয় প্রথম বাঙালি যিনি ওখানে ওই মুভমেন্টে ছিলেন, মানে আপনার একেবারে বন্দুক এসে ঠেকেছিল সেই জায়গা থেকে। স্যার কোথাও কি মনে হচ্ছে মানে কোথাও কি একটু রিলিফ ফিল হচ্ছে যে সন্তান নিয়ে, পরিবার নিয়ে বাঁচতে পেরেছি, মানে এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে থেকেও? সেই রিলিফটা আমি এনজয় করতে পারিনি ইনফ্যাক্ট, কারণ আমি যখন কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছি তখন ওই হিন্দু মুসলমানের একটা ন্যারেটিভ তৈরি করা, কলমা পড়া, এইগুলোকে এত বেশি হাইলাইট করা হয়েছে, এটা আমাকে একটু মানে কষ্টই দিয়েছে আর কি। আমি ঠিক যেভাবে আমি ফ্যাক্ট যেটা সেটা বলেছি, কিন্তু আমাকে কেউ জোর করে কলমা পড়িয়েছে এটা আমি বলিনি কাউকে, এবং ওইরকম করে কতগুলো বার্তা ছড়ানোয় আমার নিজের একটু কষ্ট হয়েছে আর কি। কিন্তু একটাই আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে ওই মা আর মেয়েকে আমরা নিরাপদে
ঘোড়সওয়ারদের কাছে পৌঁছে দিতে পেরেছি। ওদের পেহেলগাঁওয়ে কোনো হোটেলে জায়গা ছিল, আমি জানি না, নিশ্চয়ই ওদের পরিবারের লোকজনের সঙ্গে যারা আলাদা হয়ে গেছিলেন এদের সঙ্গে ওদের দেখা হয়েছে এবং ওরাও নিশ্চয়ই ফিরেছেন, এটা আমি আশা করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।